হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আগের ব্লগে তোমাদেরকে বলেছি আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি ঘুরতে তোমরা আমার থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই এতক্ষণে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো এখন বাজে হলো মানে 4টে বাজে। তো আমাদের হলো রাত 8টার ফ্লাইটে, মানে আমরা যাব হলো এখান থেকে হায়দ্রাবাদ থেকে দিল্লি, ফির দিল্লি থেকে কার আমাদের বুকিং আছে, সেখান থেকে আমরা যাব মানালি। তো আমাদের ট্যুরটা হচ্ছে মানালির ট্যুর। তো অনেকটা লং জার্নি, অনেকটা মানে যেতে হবে। আর যেহেতু আমাদের হায়দ্রাবাদ থেকে ডাইরেক্ট ফ্লাইট নেই, মানে আছে মানে চণ্ডীগড় হয়ে ফির আবার চণ্ডীগড় থেকে সেই তোমাকে গাড়ি বুক করেই মানালি যেতে হবে। তো আমরা এই জন্য আমরা দিল্লি নিয়েছি ফ্লাইট। দিল্লির থেকে আমরা আমাদের কার বুক করেছি একদম মানালি পর্যন্ত। তো এখন আমরা যাচ্ছি হলো হায়দ্রাবাদ এয়ারপোর্টের দিকে। তো হায়দ্রাবাদ এয়ারপোর্টের দিকে যাচ্ছি আর ভীষণ হ্যাপি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আর খুব মজা হতে চলেছে, খুব ভালো হতে চলেছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে সকাল থেকে হায়দ্রাবাদে এত বৃষ্টি পড়ছে, মানে কি বলবো। এই সময় আমরা যখন বেরিয়েছি 4টার সময় তখন কোনো বৃষ্টি নেই। আর বৃষ্টি হলে না হায়দ্রাবাদের পুরো মানে লুকটা পাল্টে যায়, এত সুন্দর লাগে মানে কিছু বলার নেই। দেখতে খুব সুন্দর লাগে, কেন জানি না, খুব সুন্দর হয়ে যায় পরিবেশটা। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়েদার বৃষ্টির জন্য। আর আমরা বলতে বলতে চলে এসেছি এয়ারপোর্টের মধ্যে, ঢুকে পড়েছি। তো এখন আমরা যাব হলো কাউন্টারের দিকে। তো আমাদের একটুখানি আমরা আগে করেই বেরিয়েছি, আমাদের সাথে একটা দাদাভাই একটা দিদিভাই ছিল। তো ওনারা কিছু মানে জানে না, মানে সেভাবে হায়দ্রাবাদ এয়ারপোর্টের ভেতরে কিভাবে কি মানে চেকিং করতে হয়, কি করতে হয়, মানে একটু ঘাবড়ে গেছিলো। ওনারা যাবে হলো বাংলাদেশ, মানে ওনাদের সাথে আমাদের আর কি মানে নামার পরে পরিচিত হয়েছি আর কি। যেহেতু আমরা বাংলায় কথা বলছিলাম, তো ওনারাও এসে বলছে দিদি আমরা তো কলকাতা যাব, এরকম আপনারা কোথায় যাবেন? তো আমরা বলছি আমরা তো দিল্লি যাব। তো বললো আচ্ছা, আমি ভাবছিলাম যে মানে কলকাতাতে যাবেন, বাংলায় কথা বলছেন। তো তোমাদের দাদাভাই এমনিতেই সবাইকে খুব হেল্প করে। তো যেই কারণে বললো যে তাহলে মানে কি প্রবলেম আপনাদের? তো বললো আমি এরকম প্রথম, তো ওই জন্য একটু ঘাবড়ে যাচ্ছি, কথা হিন্দিও পারি না। তো বললো ঠিক আছে আমার সাথে আসুন, আমরা তো একসাথে চেকিং করব। তো দেখা গেল ওনাদেরও ফ্লাইট ছিল ইন্ডিগো, আমাদেরও ফ্লাইট ছিল ইন্ডিগো, যার কারণে কোনো অসুবিধা হয়নি। এই যে পেছনে দেখতে পাচ্ছ চশমা পরা দাদাভাইটা আর ওনার ওয়াইফ, এনারা দুজন ছিল। তো ওনারা কলকাতা যাবে, আমরা দিল্লি যাব, এই জন্য আমরা একসাথে কাউন্টারে ঢুকেছি ওনাদেরকে নিয়ে। তারপরে আমরা একদম ফ্লাইটে যাওয়া পর্যন্ত আর কি ওনাদের সাথে একসাথে আর কি গেছি, প্লাস আমাদের লঞ্চ ছিল। তো আমাদের তো দাদাভাইয়ের তো অনেকগুলো লঞ্চ আছে, কার্ড আছে, এয়ারপোর্ট লঞ্চ। তো আমরা ওখানে সবাই মিলে একসাথে অনেকটা সময় কাটিয়েছি। তো ভীষণ মজা হয়েছে, মানে শুরু থেকেই আমাদের যাত্রাটা খুবই ভালো ছিল। আর এই যে আমাদের সাথে যাচ্ছিল যে মিন্টুদা, তো এই মিন্টুদা আমাদের সাথে এখান থেকে যাচ্ছে। আর ওনার ওয়াইফ আসবে হলো কলকাতা থেকে দিল্লি। তারপরে দিল্লি থেকে আমরা সবাই 4জনা মিলে একসাথে মানালি যাব। যেহেতু মানে দিদিভাই যদি কলকাতা থেকে দিল্লি আসতো, তো দিল্লি আসা মানে হায়দ্রাবাদ আসতো, তারপরে যদি আবার আমরা এখান থেকে দিল্লি যেতাম, তো লংটা অনেকটা হয়ে যেত, প্লাস ডবল ফ্লাইট খরচা হতো। যার কারণে আমরা দিদিভাইকে কলকাতা থেকে দিল্লি ডাইরেক্ট ফ্লাইট করে দিয়েছি। আর আমরা হায়দ্রাবাদ থেকে দিল্লি যাচ্ছি, তারপরে একসাথে আমাদের দুজন মানে সবার দেখা হবে। ওখান থেকে আমাদের দিল্লি থেকে কার বুকিং আছে, তো কারে করে আমরা চলে যাব মানালি। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ও আমার একটা ফোন ছিল ব্যাগের মধ্যে, কিছু বললো না তো। এখানে নিয়ে যেতে হবে না। কি গো দিদিদের কত নাম্বার সিটে পড়েছে? অনেক সময় আছে, লঞ্চে যাবে আমাদের সাথে, এটা তো বলছি। কত নম্বর খালি গেটটা দেখে নিলে হবে।
আচ্ছা এটা হায়দ্রাবাদ কলকাতা 5 একসাথে আছে, একই 5 সাথে? আর 7 আমাদের হচ্ছে 7, আপনাদের হচ্ছে 5। তাহলে পাশাপাশি আছে। জীবনটা না কত অদ্ভুত, তাই না? হঠাৎ করে পরিচিত হলো, হঠাৎ করে এত আপন হয়ে গেল মানুষ, মানে এটাই একটা মানে জীবনে বড় পাওয়া, আর কিছুই নয়। ওনাদের সাথে এয়ারপোর্টে দেখা, এয়ারপোর্টে পরিচিত, প্লাস মানে এত ক্লোজ হয়ে গেছি আমরা, না মানে কি বলবো, অনেক ফটো তুলেছি একসাথে। যাওয়ার সময় খুব মনটা খারাপ করছিল, আর এমনই মানে কপাল যে আমাদের দুজনের গেট প্রায় মানে পাশাপাশি পড়েছে। আমাদের 7 নম্বরে পড়েছে, দিদিভাইদের 5 নম্বরে পড়েছে। তো খুব ভালো হয়েছে, আর দিদিভাইরা খুব এনজয় করেছে আমাদের সাথে। আর এই যে আমরা ভেতরে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ হায়দ্রাবাদ এয়ারপোর্টের ভেতরটা কতটা সুন্দর। মানে আমি কোনো একদিন তোমাদেরকে, এমনিতে তো আমরা খুব মানে ঘন ঘন বাড়ি কলকাতা যাই আসি, আর বেশিরভাগটাই ফ্লাইটে যাওয়া আসা হয়। তো আলাদাভাবে আমি পুরো হায়দ্রাবাদ এয়ারপোর্টের কোনো একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, মানে কোথায় কি হচ্ছে, কোথায় কি পাওয়া যাচ্ছে, তো সেই আর কি, মানে পুরোটাই আর কি শেয়ার করব। তো এখন তো আরও মানে এয়ারপোর্টটা বাড়িয়েছে, আগে তো সুন্দর ছিল, আর এখন তো আরও সুন্দর করেছে, যেহেতু এই যে এই এক্সট্রা এই দিকটা অনেকটা বাড়িয়েছে। তো আজকে আমরা ফার্স্ট টাইম আসছি এই দিকটায়, মানে বাড়ানোর পরে আমাদের এইদিকে ফার্স্ট টাইম মানে ফ্লাইট আর কি দিল। তাছাড়া আমরা এর আগে 22-23 এদিকেই থাকতাম, এখন 6-7 মানে 1-2 এই দিকটা অনেকটা বাড়িয়েছে, ঠিক আছে। তো খুবই সুন্দর করেছে, মানে আগে তো সুন্দর ছিলই, আর এখন নতুন করে আরও সুন্দর করেছে। আর আগে লঞ্চ ছিল 22-23-এর মিডিলে, মানে 22-23 নাম্বার গেট তার মিডিলে, আর ছোট ছিল, মানে বেশি বড় ছিল না। আর এখন লঞ্চটা এত মানে বড় করেছে না, মানে মানে কি বলবো, মানে তোমরা নিজেরা না চোখে দেখলে বিশ্বাস করতে পারবে না। আগে যেমন বসা অনেক যখন চাপ হয়ে যেত, কাস্টমার অনেক যখন ভিড় হয়ে যেত, তো বসার জায়গাটা পাওয়া যেত না, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেটে করে খেতে হতো। আর এখন মানে জায়গায় জায়গা, মানে এত সুন্দর হয়ে গেছে, এত বড় করে ফেলেছে, খুব ভালো করেছে। তো খাবার দাবার সে আগের মতনই আছে, খাবার দাবার সেরকম চেঞ্জ নেই। তবে আমাদের কলকাতা হায়দ্রাবাদের যেই লঞ্চটা আর কি এয়ারপোর্টে, ওখানে তো দারুণ দারুণ খাবার দেয়, মানে বাঙালি আইটেম থেকে শুরু করে সব কিছু। আর এই যে এটা হলো হায়দ্রাবাদ লঞ্চ, তো একদিনকে আমি তোমাদের সাথে কলকাতা লঞ্চও শেয়ার করব, মানে খুব সুন্দর খুব সুন্দর। আর এই যে এখানে সব খাবার দাবারগুলো সব আমাদের বাঙালি মতে নয়, মানে অন্য অন্য এখানকার কিছু মিক্স আছে, মানে সব রকমই মিক্স আছে। আর আমাদের কলকাতা লঞ্চে কি থাকে, সব মানে বেশিরভাগটা বাঙালি আইটেমই থাকে, রান্নাবান্নাও ভীষণ ভালো থাকে। আর এখানে ঠিক আমার অতটা ভালো লাগে না বলে আমি ওই কিছু ফ্রুটস খাই, ফল যদি ইচ্ছা হলো খাই, না হলে আইসক্রিম, মানে এই ধরনের স্ন্যাক্স টাইপের কিছু খাই আমি। তো মানে অনেক রকমের আইটেম থাকে, মানে গুণে বলা যাবে না। আর আমাকে তো ভিডিও করতেই দিচ্ছে না, বারবার বলছে যে ভিডিও নট অ্যালাউড, দেখলেই বানা করছে। তাও আমি লুকিয়ে লুকিয়ে চুরি করে করে অনেক ভিডিও করেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। চিকেনের রেসিপি। এখানে খাবার দাবার সব কিছুই পাওয়া যায়, কিন্তু ঠিক আমার পোষায় না, যার কারণে আমি খুব অল্প অল্প মানে খাবার নিয়েছি। এইগুলো আর কি ওদের খাবার, আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমি পরে গিয়ে ফ্রুটস নিয়ে এসেছি, আর একটা ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, থামস আপ, বাস এটুকুই। আর দেখতে পেরেছো ওই দেখো দূরে দেখা যাচ্ছে, মানে এখানে তোমার অ্যালকোহলও এখানে পাওয়া যায়, মানে সব রকমের পাওয়া যায়। এটাতে হয়তো কিছু চার্জেস লাগে, আমার সঠিক জানা নেই। তো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, ওপেন। তো যাই হোক, আমাদের এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে মানে দিদিভাইদের গেটের সামনে ছেড়ে দিলাম। তো খুব ভালো লেগেছে, খুব মানে একটা অল্প সময়ে খুব আত্মীয় হয়ে গেছে, তাদেরও মন খারাপ হয়ে গেছিলো, আমাদেরও মন খারাপ হয়ে গেল। তাদেরকে টাটা করে আমরা আমাদের গেটের এখানে এসে দাঁড়িয়েছি, মানে আমাদের যেই 5 নম্বর গেটে আমাদের ফ্লাইট দিয়েছে, তো আমরা সেখানে এসে দাঁড়িয়েছি। না সরি, আমাদের 7 নম্বর গেট দিয়েছে, আর দিদিভাইদের 5 নম্বর গেট দিয়েছে। Indigo 6E চিকি বলো Indigo 6E না, যেরকম বলছিলাম। হাই গাইস, ইনি হচ্ছে মুকেশ আম্বানির ভাই মিন্টু আম্বানি। ইনি হচ্ছে ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, দিল্লিতে আছে। আচ্ছা। দেখা করতে
আচ্ছা 9 AM ওনার ফ্লাইট ওখান থেকে টেক অফ করবে অ্যান্ড 11:30 AM একটু জোরে বলো। ওনার ল্যান্ড করবে। আচ্ছা মুকেশ আম্বানির ভাই মিন্টু আম্বানি আর তার বউ আকি আম্বানি, দুটো নাম মিলাও করতে হবে ওখানে। কোথায় হবে? শিমলা, দিল্লিতে। মানালি, কুল্লু। হ্যালো খেয়ে দিয়ে সব বুড়ি মোটা হয়ে গেছে। তোমাদের দাদাভাই অফ ক্যামেরায় এত মজা করে, আর ক্যামেরা অন করলে কিছুই বলে না। মানে এরকম আমাদের সারাদিন চলতে থাকে। আর এখানে আমাদের শুরু হয়ে গেছে বোর্ডিং। তো আমরা ভেতরে চলে গেছি, মানে চেকিং করে পুরো একদম ফ্লাইটে আর কি যাওয়ার যে ভেতরটা সেখানে ঢুকে গেছি। তো আমার হাতে টিকিট আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তোমাদের দাদাভাই এত মজা করে, এত সব কিছু করে, ক্যামেরার সামনে করবে না। আর একটা জিনিস দেখাবো তোমাদের, দেখো মানে শেষ বয়সে জীবনের সঙ্গী আর কি কি বলবো, মানে তার স্বামী তো হয়, তো ভালোবাসার কোনো বয়স হয় না। আমাদের আগে যাচ্ছে দেখেছো তোমরা, কত বয়স্ক, মানে প্রায় আমাদের দাদু ঠাকুমার মতো বয়স। তো ফিটফাট আছে বলে বোঝা যাচ্ছে না। এই যে এনারা দুজনা মানে এত সুন্দরভাবে মানে দুজন দুজনকে নিয়ে যাচ্ছে, মানে কিছু বলার নেই। মানে ভালোবাসার কোনো বয়স হয় না। মানে এদেরকে দেখে না অনেক কিছু শেখার আছে জীবনে। খালি তোমরা দেখতে থাকো ওনারা কিভাবে যায়। দেখো আমার হাতে ক্যামেরা দেখে মানে দুজন দুজনের কাজ ছেড়ে দিয়েছে। তারপরে আবার মানে কিছুক্ষণ যাওয়ার পরে আবার ওই মানে দাদুভাইরা আবার দিদিভাইয়ের কাঁধের উপরে হাত দিচ্ছে যে চলো একসাথে। এই দেখো তো এই জিনিসগুলো খুব ভালো লাগে, খুব এনজয় করি। আর আমার বড় আমাকে ভীষণ ভালোবাসে, সেটা নিয়ে তো কোনো কিছু মানে বলার নেই। তো এগুলো দেখেও খুব ভালো লাগে যে না, এভাবেই চলুক জীবনটা। আর কদিন বলো, আজকে মরলে কালকে দেখো এখন তো বসি একটু। आरजू और मैं श्रुति आज के मुख्य कर्मगा हिंदी और अंग्रेजी बोल सकते हैं। हम आपकी सुरक्षा আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছিল, কিন্তু মানে কি বলবো, মজাও লাগছিল। আর একটু মানে টেনশন কাজ হচ্ছিল যে দিল্লি নামার পরে আবার আমাদের 10-12 ঘন্টা কারে জার্নি করতে হবে। তো এই একটা ব্যাপারটা একটু টেনশন ফিল হচ্ছে। আর তোমরা যারা মানালি যাবে তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের পুরো ডিটেলসে সব কিছু জানিয়ে দেবো। আর তাছাড়া তো আমি মানে এর পরের ব্লগগুলোতে মানে জানিয়ে তো দেবোই যে কিভাবে গেছি, কোথায় থেকেছি, কি খেয়েছি না খেয়েছি, সব কিছু বলে দেবো। আর এ দেখো ফ্লাইটের মধ্যে জল পড়ছে, আমি এটা ক্যামেরা করতে যাচ্ছি, তোমার দাদাভাই জলটা ফেলে দিল। তো ওপর থেকে মানে জল পড়ছে, মানে কি অবাক কাণ্ড। এই যে এই উপর থেকে জল পড়ছে, মানে এতটা এসি কুলিং হয়ে গেছে যেখান থেকে জল পড়ছে। তো সব জায়গায় পড়েছে না, আমাদের এই সিটে পড়েছে, আর আমাদের দুটো আগের সিট মানে সিটে পড়েছে, এরকম পড়েছে। তো আমি এটাকে ভিডিও করছিলাম, তো তোমার দাদাভাই আবার জলটাকে ফেলে দিচ্ছে। আর এ দেখো এই মানুষটার মজা দেখো, সব সময় গাড়িতে বসলেই তার ঘুম পায়, এত ঘুম হয়। আমার তো মোটে ঘুম হয় না কোথাও বেরোলে। আর এই মানুষটা খালি ঘুমিয়ে যায়, ঘুমিয়েই দিল্লি চলে আসলো। কিছু দেখলেও না, জানলেও না, ঘুমিয়ে দিল্লি চলে আসলো। আমাদের দিল্লিতে ফ্লাইটটা ল্যান্ডও করে দিয়েছে। তো এখন আমরা চলে এসেছি হলো দিল্লি এয়ারপোর্ট। তারপরে এখানে ওই যে আখি দিদিভাই মানে মিন্টুদার যে ওয়াইফ, উনিও আসবে। তারপরে আমাদের দুজনা মানে 4 জনা টোটাল, আমরা এখন যাচ্ছি 3 জনা, আর আখি দিয়ে আসলে টোটাল 4 জনা মিলে আমরা পার্কিংয়ে যাব। ওখানে আমাদের কার বুকিং করা আছে, তো অলরেডি উনিও চলে এসছে, ফোন করেছে। তো সেখান থেকে আমরা আবার মানালির উদ্দেশ্যে রওনা হব। তো চলো যাওয়া যাক।
দিল্লি এয়ারপোর্টে নেমেই একটা জিনিস খারাপ হয়ে গেল যে আমাদের টার্মিনাল আর আকিদির টার্মিনাল আলাদা আলাদা হয়ে গেছে। তো আমাদের মনে হয় ছিল 1 আর আকিদিরটা ছিল 3। তো 1 থেকে 3তে যেতে আমাদের অনেকটা সময় লেগেছে, 10 মিনিট মতো হাঁটতে হয়েছে, তারপরে সেখানে পৌঁছেছি। আর এখানে আমাদের লাগেজের জন্য আমরা ওয়েট করছিলাম। তো লাগেজটা আসলেই আমরা টার্মিনাল 3 দিকে রওনা হব। তো সেখানে আকিদির ফ্লাইটটা ল্যান্ড হবে, অলরেডি অ্যানাউন্স করে দিয়েছিল, মানে ফ্লাইটটা না ল্যান্ড করার পর অ্যানাউন্স করে বলে দিয়েছে। তো ফোন করে আমাদের আকিদি বলে দাও আমাদের 3তে ল্যান্ড করেছে, তো সেখানেই আমরা যাব। কি গান গাইবে? কি গান গাইবে? হ্যাঁ এই যে এটার জন্য আমাদের লেট, শেষমেশ এসছে। পাশাপাশি দাঁড়াও, একবার এখানে নিতে হচ্ছে, একবার এরকম করে নিতে হচ্ছে। তো মিন্টুদা খুব টেনশন করছিল যে আমার বউটা মনে হয় আর দিল্লিতে পৌঁছাতে পারবে না, এই কারণে আমি রাগাচ্ছিলাম যে শেষমেশ এসেছে। আর আমরা পার্কিংয়ে চলে এসেছি, আমাদের গাড়িও চলে এসেছে, আমরা গাড়িতে বসেও পড়েছি। তো এখন আমরা যাচ্ছি হলো আমাদের মানালির উদ্দেশ্যে আর কি। তো 12 ঘন্টার পথ জার্নি করতে হবে। আর এরপরে আমি আর বেশি ভিডিও শ্যুট করিনি, কারণ আমরা খেয়েছি, রাস্তায় নেমেছি অনেকবার, আর ভিডিও শ্যুট করা হয়নি। আর তাছাড়া অনেকটা বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা। আর এখন আমরা ঢুকে পড়েছি হলো সিমলা। তো সিমলা থেকে মানালি প্রায় 3-4 ঘন্টার রাস্তা। তো সেখান থেকে আমরা এখন যাব মান্ডি, তারপরে মান্ডি থেকে কুল্লু, কুল্লু থেকে মানালি। তো যেতে যেতে মানে কি বলবো, সিমলাতে ঢোকার সাথে সাথে এত সুন্দর ভিউ শুরু হয়ে গেছে, মানে নিজেকে আর ধরে রাখতে পারছি না যে এখান থেকে যদি এত সুন্দর ভিউ হয় তাহলে মানালি যাওয়ার পরে জিনিসটা মানে কি হবে। আর যত পাহাড়ের ওপরে উঠছি তত মানে ঠান্ডা ফিল করছি। মানে মানালিতে অত বেশি সিমলাতে অত বেশি ঠান্ডা নেই, কিন্তু মান্ডিতে যাওয়ার পরে একটু হালকা ঠান্ডা, তারপরে কুল্লু, তারপরে মানালি, মানে আমরা এই রোড হয়ে আর কি গেছিলাম। আগে তো আমরা চণ্ডীগড়ের পেরিয়ে, পাঞ্জাব পেরিয়ে, তারপরে সিমলা, এইভাবে আর কি ঢুকেছি দিল্লি থেকে। তো সেসব আমি সব ডিটেলস আমি একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো, যাতে তোমাদের হায়দ্রাবাদ হোক বা কলকাতা হোক যেতে খুব সহজ মানে হয়। আমি সেসব পুরো ডিটেলস তোমাদেরকে একটা ভিডিওতে আমি দিয়ে দেবো। আর ওখানে মানালি, সিমলা, মানালিতে যাওয়ার পরে তোমরা কিভাবে কার বুকিং করবে, কিভাবে হোটেলে থাকবে, কিভাবে বাঙালি খাবার পাবে, আমি সমস্ত ভিডিওটা আমি পুরো ডিটেলসে নেক্সট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া এই মানে সম্পর্কিত আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। আমাদের একজনা দাদাভাই ছিল প্রবণ কুমার, তো উনি খুব ভালো আমাদের গাইড করেছে, খুব সুন্দর করেছে। তো ওনার নাম্বারটাও আমি ডেসক্রিপশনে এখন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এর মধ্যে মানালিতে যাও তো অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারো। আর এই দেখো, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এই টানেলগুলো, টানেলের মানে পাহাড়ের মধ্যে দিয়ে টানেল করেছে। তো টানেলের মধ্যে দিয়ে যেতে এত মানে ঠান্ডা ফিলিং হচ্ছে আর এত ভালো লাগছে। আর এগুলো কিন্তু ছোটো ছোটো টানেল নয়, এগুলো মোটামুটি 7 কিলোমিটার, 8 কিলোমিটার, 10 কিলোমিটার এরকম টানেল পার করে করে আমরা মানালি পৌঁছেছি। মানে এতটা সুন্দর, মানে পাহাড়ের গা দিয়ে যেখানে রাস্তা করে সেগুলো না করে পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা করেছে। মানে এত সুন্দর অভিজ্ঞতা, মানে আমি আমার জীবনের মানে প্রথম আমি ফিল করলাম। এত জায়গা ঘুরেছি, এত জায়গা ঘুরেছি, কিন্তু এই মানে মানালি আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। মানে কাশ্মীরের থেকে কিছু কম নয়, খালি যাওয়ার ভিউটাই মানে এত সুন্দর। এরপরে নেক্সট ব্লগগুলোতে তোমরা মানে তোমাদেরকে দেখাবো যে মানে মানালির ভিউটা ঠিক কতটা সুন্দর, মানে কিছু বলার নেই। আর আমরা যেই সময় গেছি, তোমরাও চেষ্টা করবে যে এরকম মে জুন মাসে মানালি যেতে। তো সব কিছু খোলা পাবে, বরফ পাবে, অনেক কিছু দেখতে পাবে। আর যদি তোমরা শীতকালে যাও খালি ওই বরফ, স্নোফলসটাই দেখতে পারবে, ওই একটা জিনিস। আর এখন যদি তোমরা মানালি যাও তোমরা সব কিছু মানে পাবে, খালি একটা পাবে না, স্নোফলসটা একটা জিনিস পাবে না, তাছাড়া তোমরা সব কিছু দেখতে পারবে। আর মানালিতে আসার পরে অবশ্যই তোমরা ওই দাদাভাইটা যার নাম্বার আমি ডেসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দেবো, উনি এত ভালো আমাদের গাইড করেছে। আর ওনার গাড়িতে করে আমরা ঘুরেছি, সব জায়গা আমাদেরকে ঘুরিয়েছে, দেখিয়েছে।
খুব ভালো ছিল। তাও তো আমাদের হাতে বেশি সময় ছিল না বলে আমরা বেশি দেখতে পারিনি। আর এই যে এটা হলো কুল্লুতে ঢুকছি এখন আমরা। কুল্লু থেকে মানালি আরও মানে আধা ঘন্টার রাস্তা, এখন আমরা কুল্লুতে ঢুকছি। তো মানে কি বলবো, সব মিলিয়ে জাস্ট ওয়াও, মানে কিছু বলার নেই। আমি তো পুরো বাকরুদ্ধ হয়ে গেছিলাম, এত সুন্দর। আর সব থেকে একটা জিনিস কি জানো, এখানকার মানুষজনগুলো এত ভালো, মানে পাহাড়ি অঞ্চলের মানুষজন আমি শুনেছি খুব ভালো মনের মানুষ হয়, কিন্তু এদের সাথে না মিশলে ঠিক বুঝতে পারতাম না যে এরা এত ভালো, মানে খুবই ভালো, মানে কিছু বলার নেই। আর এই যে এখন আমরা কুল্লুতে চলে এসেছি, এটা হলো কুল্লু। এখানে কিন্তু সেই বোটগুলোর মধ্যে মানে সবাই যেগুলো আর কি বলে ওগুলোটাকে আমার ঠিক এখন মাথায় আসছে না। তো যাই হোক, এগুলোতে বোট করে চড়ে আর কি, জলের মধ্যে দিয়ে যে যায় আর কি। তো এগুলো আর কি করে এখানে। কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে জুস খেলাম, প্লাস দেখছিলাম এক একজন করে যাচ্ছে। তারপর আবার মানালির উদ্দেশ্যে আর কি আমরা রওনা হচ্ছি। আর যত ভেতরে যাচ্ছি এক একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, মানে কিছু বলার নেই। যেগুলো আগে আমরা ফিল্মে দেখতাম, সিনেমায় দেখতাম, সেগুলো এখন নিজের চোখে দেখতে পাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইটুকু জাস্ট মানে ঢুকতে এত কিছু ভিউ, এত সুন্দর, তাহলে নেক্সট ব্লগগুলিতে কি আসতে চলেছে। তো অবশ্যই আমার চ্যানেলে তোমাদের চোখ রাখতে হবে। আর যারা তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, দারুণ ব্লগ আসতে চলেছে। আর সব কিছু ডিটেলস আমি তোমাদেরকে নেক্সট ব্লগেই জানিয়ে দেবো, সব কিছু বলে দেবো কীভাবে কি না, সব কিছু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজকের মতো এখানেই, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে চোখ রেখো, কারণ খুব সুন্দর ভিডিও আসতে চলেছে। তো টাটা বন্ধুরা।